সময়টা 1793 সাল। ফ্রান্সের তুলন শহরের রাস্তায় চলছে বিপ্লবের উত্তাল সময়। রাজতন্ত্রের পতন নিশ্চিত করতে জনগণ রাস্তায়। আর সেই রোষ এসে পড়ে রানী মেরি আতোয়ানেতের ওপর। জনসমক্ষে তাকে গিলোটিনে শিরচ্ছেদ করা হয়। আজকে আমি যে সিনেমার আলোচনা করব তার নাম নেপোলিয়ন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। তুলন শহরটি তখন বিরোধীদের হাতে, যারা ব্রিটিশ নৌবাহিনীর সহায়তায় শহরটি দখল করে রেখেছে। বিপ্লবী ফরাসি সরকার একের পর এক চেষ্টা করেও শহরটি পুনর্দখল করতে ব্যর্থ হয়। এই সময় এক তরুণ আর্টিলারি অফিসার নেপোলিয়ন বোনাপার্ট দায়িত্ব পান। এই মুহূর্ত থেকেই তার কৌশলগত বুদ্ধিমত্তা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গুণ ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। নেপোলিয়ন খুব দ্রুত বুঝে যায় যে তুলন শহর পুনর্দখল করতে হলে তাকে শহরের পাশের উঁচু স্থানে কামান বসাতে হবে, যাতে ব্রিটিশদের জাহাজ লক্ষ্য করে গুলি চালানো যায়। তার এই নতুন পরিকল্পনা প্রথমে অনেকেই মেনে নিতে চায় না, কিন্তু সে নিজের মেধা, সাহস আর আত্মবিশ্বাস দিয়ে অফিসারদের বোঝায় এবং পরিকল্পনাটি কার্যকর করে তোলে। যুদ্ধ শুরু হলে নেপোলিয়নের নেতৃত্বে এক দুঃসাহসিক অভিযান চালানো হয়। কামানের আঘাতে ব্রিটিশদের জাহাজ ধ্বংস হতে থাকে আর তুলনের রাজপন্থীরা পিছু হটতে শুরু করে। কামানের গর্জন, ধোঁয়ার কুণ্ডলী, সৈনিকদের আর্তনাদ সব মিলিয়ে একটা তীব্র যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। এই যুদ্ধে অসামান্য বীরত্ব প্রদর্শনের জন্য নেপোলিয়নের দ্রুত পদোন্নতি ঘটে। সে হয়ে ওঠে ব্রিগেডিয়ার জেনারেল। এটাই ছিল তার উত্থানের শুরু, যেখানে যুদ্ধের ময়দানে তার বুদ্ধিমত্তা ও দৃঢ়তা প্রমাণিত হয়। এটি শুধুমাত্র একটি যুদ্ধ নয়, বরং নেপোলিয়নের জীবনে প্রথম গুরুত্বপূর্ণ মোড়, যেখানে সে নিজেকে এক ভবিষ্যতের কিংবদন্তি হিসেবে গড়ে তুলতে শুরু করে। তুলনের যুদ্ধের বিজয় নেপোলিয়নকে শুধু সামরিক খ্যাতি দেয়নি, তার জীবনে আসে আরো এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। জোসেফিন সিনেমায় এই অংশটি একদম আলাদা আবহে নির্মিত, যেখানে যুদ্ধের গোলাগুলির কোলাহল থেকে সরে গিয়ে আমরা এক নরম, আবেগময় প্রেমের গল্পে প্রবেশ করি। নেপোলিয়নের সঙ্গে জোসেফিনের প্রথম দেখা হয় একটি পার্টিতে, যেখানে সে সামাজিকভাবে একজন প্রতিষ্ঠিত মহিলা, কিন্তু ব্যক্তিগত জীবনে বিধবা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে। জোসেফিনের চাহনি, তার স্মার্টনেস আর আত্মবিশ্বাস নেপোলিয়নকে মুগ্ধ করে ফেলে, আর এটাই তাদের সম্পর্কের শুরু। নেপোলিয়ন তার চিরাচরিত কঠোর মনের ছাপ ভেঙে প্রথমবার অনুভব করে ভালোবাসা, দুর্বলতা ও গভীর সংযোগের স্বাদ। সে তাকে প্রেমপত্র লেখে, যা সিনেমায় আবেগময় মনোলগের মতো ব্যবহৃত হয়েছে। একদিকে সে তার সামরিক ও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে চলেছে, অন্যদিকে এই সম্পর্ক তার মানবিক দিকটি সামনে আনে। নেপোলিয়নের সামরিক ক্যারিয়ারের অন্যতম বিতর্কিত অধ্যায় শুরু হয় তার মিশর অভিযান দিয়ে। 1798 সালে ফ্রান্স থেকে বহু দূরে নেপোলিয়ন তার সেনাবাহিনী নিয়ে রওনা হয় মিশরের উদ্দেশ্যে। উদ্দেশ্য ছিল ব্রিটিশদের ভারতীয় উপনিবেশের রুট কেটে দেওয়া এবং ফরাসি প্রভাবকে আরো বিস্তৃত করা। প্রথম দিকে ফরাসি বাহিনী কিছুটা সাফল্য পেলেও খুব শীঘ্রই কঠিন বাস্তবতা সামনে আসে। মিশরের গরম, রোগ এবং খাবার জলের অভাব সৈন্যদের দুর্বল করে ফেলে। তবে সবচেয়ে বড় ধাক্কা আসে যখন নেলসনের নেতৃত্বে ব্রিটিশ নৌবাহিনী আবু কির উপসাগরে ফরাসি নৌবহরকে ধ্বংস করে দেয়। এই পরাজয় নেপোলিয়ন কার্যত মিশরে আটকে পড়ে। ফ্রান্সে ফেরার উপায় বন্ধ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই কিভাবে এক আত্মবিশ্বাসী নেপোলিয়ন ধীরে ধীরে হতাশায় নিমজ্জিত হতে থাকে। কিন্তু নেপোলিয়ন এখানেই হাল ছাড়ে না। নেপোলিয়ন চুপি চুপি মিশর থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে যায়, যেখানে ইতিমধ্যেই তার নাম হয়ে উঠেছে এক জাতীয় প্রতীক। মিশর অভিযান ব্যর্থ হলেও নেপোলিয়ন যখন ফ্রান্সে ফিরে আসে, তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির ও দুর্বল। সরকারের প্রতি মানুষের আস্থা নেই, আর চারপাশে চূড়ান্ত বিশৃঙ্খলা। নেপোলিয়ন কৌশলে কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতাকে পাশে টেনে নেয়।
ফরাসি পার্লামেন্টের ভেতর ঝড় তুলে বাহিনীর হুমকি দিয়ে আর অবশেষে কনসুলেট গঠনের মাধ্যমে নেপোলিয়ন নিজেকে প্রথম কনসাল ঘোষণা করেন। তার চোখে তখন আর শুধু এক জেনারেল নয়, বরং এক শাসকের জেদ, আত্মবিশ্বাস এবং ভবিষ্যতের দখলদারি প্রতিফলিত হয়। আর এখান থেকেই শুরু হয় তার প্রকৃত শাসন যাত্রা, যা একসময় তাকে ফ্রান্সের সম্রাটে পরিণত করে। নেপোলিয়নের ক্ষমতার পথে চূড়ান্ত ধাপ শুরু হয় 1804 সালে, যখন সে নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করে। তবে সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত আসে তখন, যখন পোপ তাকে মুকুট পরাতে এগিয়ে আসেন, আর নেপোলিয়ন সেই মুকুট নিজেই হাতে নিয়ে নিজ মাথায় পরিয়ে দেন। এই এক দৃশ্যেই ফুটে ওঠে তার স্বভাব। কারো অধীনে নয়, ঈশ্বরের প্রতিনিধি হিসেবেও নয়, বরং নিজের ইচ্ছাতেই তিনি নেতা, সম্রাট, একমাত্র কর্তৃত্ব। এই মুহূর্তের পর থেকে ফ্রান্স শুধু আর একটি দেশ নয়, এটা হয়ে ওঠে নেপোলিয়নের সাম্রাজ্য। এরপর সে ইউরোপ জুড়ে তার আধিপত্য বিস্তার করতে শুরু করে। এই অভিষেক কেবল একজন মানুষের নয়, বরং এক নতুন যুগের সূচনা। নেপোলিয়নের সম্রাট হবার পরে শুরু হয় এক অবিশ্বাস্য সামরিক জয়যাত্রা। ফ্রান্স তার নেতৃত্বে পরিণত হয় ইউরোপের সবচেয়ে শক্তিশালী শক্তিতে। আমরা দেখি নেপোলিয়নের একের পর এক জয়। সমস্ত যুদ্ধেই নেপোলিয়ন জয়ী হন। এইসব যুদ্ধে তিনি কেবল ফরাসি সৈন্যবাহিনী নয়, বরং নিজের ব্যক্তিত্বকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। কিন্তু সঙ্গে সঙ্গে শুরু হয় সংকটও। ইউরোপের অন্যান্য দেশগুলো একের পর এক তার বিরুদ্ধে জোট বাঁধতে থাকে। একদিকে সৈন্যবাহিনীর লম্বা অভিযান, অন্যদিকে দেশের অভ্যন্তরে রাজনৈতিক চাপ। নেপোলিয়ন ক্রমশ এক স্বৈরাচারী শাসকের মতো আচরণ করতে থাকেন। আমরা দেখি কিভাবে একজন যোদ্ধা এবং নেতা ধীরে ধীরে রাজনীতির ভারে নত হতে থাকেন। জয় যত বাড়ে, ভয় তত বাড়ে। তার চারপাশের মানুষ ধীরে ধীরে বিচ্ছিন্ন হতে থাকে। তার নিজের স্ত্রী জোসেফিনের সঙ্গে সম্পর্ক ভেঙে পড়ে। সে নিজের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য ভালোবাসা ও মানবিকতা ত্যাগ করতে শুরু করে। নেপোলিয়নের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও ধ্বংসাত্মক সিদ্ধান্ত ছিল 1812 সালে রাশিয়া আক্রমণ। নেপোলিয়ন তখন ইউরোপের প্রায় সব দেশকে পরাস্ত করে আত্মবিশ্বাসে ভরপুর। সে ভাবে রাশিয়াও তার কাছে মাথা নত করবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ফরাসি সেনাবাহিনী, যার সংখ্যা ছিল প্রায় 6 লক্ষ, রওনা হয় মস্কোর উদ্দেশ্যে। শুরুটা ছিল আত্মবিশ্বাসের, কিন্তু অচিরেই তারা বুঝতে পারে রাশিয়ানরা যুদ্ধ করবে না, বরং পিছিয়ে যাবে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেবে। ফরাসি বাহিনী যাতে খাবার, আশ্রয় আর সরবরাহ থেকে বঞ্চিত থাকে সেই ব্যবস্থা করার জন্য। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশ শুরু হয় প্রত্যাবর্তনের পথে। ঠান্ডা শুরু হয়, তাপমাত্রা নামতে থাকে হিমাঙ্কের নিচে। সৈন্যরা ঠান্ডায় জমে মরছে, খাবার নেই, ঘোড়া মরছে, মানুষের মধ্যে নৈরাজ্য শুরু। এটা ছিল নেপোলিয়নের সাম্রাজ্যের আসল ভাঙনের শুরু। 6 লক্ষ সৈন্য নিয়ে যাত্রা শুরু করেও ফিরে আসে মাত্র 90,000। রাশিয়া অভিযানে ভয়াবহ পরাজয়ের পর নেপোলিয়নের সম্মান, ক্ষমতা এবং সেনাবাহিনীর প্রতি আস্থা ভেঙে পড়ে। ইউরোপের অন্য দেশগুলো এই সুযোগে ফ্রান্সের বিরুদ্ধে একত্র হয়। 1814 সালে প্যারিসের পতনের পর নেপোলিয়ন বাধ্য হয় সিংহাসন ত্যাগ করতে, আর তাকে নির্বাসনে পাঠানো হয় এলবা দ্বীপে। এক সময়ের সম্রাট, যিনি একা গোটা ইউরোপ কাঁপিয়েছেন, আজ তিনি একটি ছোট্ট দ্বীপে একাকী বন্দী। কিন্তু গল্প এখানেই থেমে থাকে না। মাত্র 10 মাসের মধ্যে নেপোলিয়ন এলবা থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। ফ্রান্সে ফিরে তার পুরনো সৈন্যরা আবারও তার পাশে দাঁড়ায়। এরপর আসে 1815 সালে ইতিহাসের মোড় ঘোরানো যুদ্ধ, দ্য ব্যাটল অফ ওয়াটারলু। কিন্তু সেই যুদ্ধে নেপোলিয়ন পরাজয় স্বীকার করেন এবং নেপোলিয়নকে দ্বিতীয়বারের জন্য নির্বাসনে পাঠানো হয় সেন্ট হেলেনা দ্বীপে, যেখানে তার জীবন শেষ হয় সম্পূর্ণ নিঃসঙ্গতায়। নেপোলিয়ন শুধুই এক সম্রাট ছিলেন না, তিনি ছিলেন প্রেমিক, কৌশলী, নেতা এবং এক ট্র্যাজিক চরিত্র। এই সিনেমা আমাদের দেখায় কিভাবে এক ব্যক্তি ক্ষমতার চূড়ায় উঠে আবার তলিয়ে যায় নিজের অহংকার ও ভুল সিদ্ধান্তে।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর তার সঙ্গে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেল নো দ্য স্টোরিকে সাবস্ক্রাইবও করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।